Hemingway creates a strong influence in 20th century fictions. Hemingway uh, produced most of his work between the mid 1920s and the mid 1950s. He won the Nobel Prize in Literature in 1954. He published seven novels, six short story collections, and two non-fiction works, and some works were published posthumously. He participated in some important battles of various times. In 1961 to July, he put an end of his life in Ketchum, Idaho. That's all for me, sir. All right, thank you so much. It was a brief presentation. It's a nice one. So একটু জাস্ট কি বলে এটাকে আপনার প্রেজেন্টেশনটাকে একটু পালিশিং করি নাকি? পালিশ করলে Okay, আরেকটু sir. সুন্দর লাগবে। সেটা হচ্ছে স্টার্টিংটা যেমনটা করেছেন, ঠিক আছে? লাইক যে কোনো একটা প্রেজেন্টেশনের স্টার্টিংটা সবচেয়ে স্ট্রং পার্ট। আপনার স্টার্টিংটা কি ছিল আবার একটু বলবেন? I am talking about this. ওকে, অ্যাট ফার্স্ট যদি কেউ আপনাকে ফ্লোর দেয় বলতে বলার জন্য, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তাকে একটু থ্যাংক ইউ দিয়ে নেব। ওয়েল, থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য ফ্লো। এখানে ফ্লোর বলতে কিন্তু বাস্তবে কোনো ফ্লোর নাই, মঞ্চ নাই, তাই না? কিন্তু এটা হচ্ছে একটা ভার্চুয়াল ফ্লোর প্ল্যাটফর্ম। সো থ্যাংক ইউ ফর প্রোভাইডিং মি দ্য ফ্লোর বা অপরচুনিটি। আই এম গোয়িং টু প্রেজেন্ট অ্যাবাউট, আমি প্রেজেন্ট করতে যাচ্ছি, আই এম গোয়িং টু প্রেজেন্ট অ্যাবাউট আর্নেস্ট হেমিংওয়ে, হু ওয়াজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড জার্নালিস্ট। হি গট, এই ক্ষেত্রে একটা মানে পাঞ্চ লাইনের মতো আনতে হবে যেটা মানুষের মাথায় আসবে যে কেন এই লোকটা বিশেষ, তাই না? ওই যে আপনি একটা লাইন Eh, বলেছেন না, হি পার্টিসিপেটেড ইন ভেরিয়াস ওয়ার্স ইন ডিফারেন্ট টাইমস। eh, এটা হচ্ছে একটা কিন্তু মনে রাখার মতো লাইন না যে এই লোক অনেক বেশ কয়েকটা যুদ্ধে অংশগ্রহণ করেছে। এটাকে নিয়ে আসবেন ফ্রন্টে অডিয়েন্সদের বা মূল কথাগুলো বলার জন্য। আমরা কমিউনিকেশনের জন্য যখন কথা বলি, মানুষকে কিন্তু প্রথম কিছু কথার মধ্যে কিন্তু ইন্টারেস্টটা নিয়ে আসতে হয়, তাহলে বাকি কথা সে শুনবে। তখন বোরিং কথা বললে শুনবে, রাইট? right. অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি তো ক্লায়েন্ট ডিল করেছেন, ক্লায়েন্ট কিন্তু প্রথমে আপনার ইন্টারেস্টটা হইতে হবে নাকি? ইজ Eh, ট্রু? সো দ্যাটস ওয়াই আমরা এটা করবো যে আমরা মেইন প্রথম 3-4টা লাইন, অ্যাট্রাকটিভ লাইনগুলো ফার্স্টে নিয়ে আসবো। শেষের দিকে যখন আমার প্রেজেন্টেশন শেষ হবে এটাতে একটু কাজ যেটা করব, well, that's all about my presentation. অথবা that's all for today. Thank you for listening in. Have a great time অথবা have a nice time. সকালবেলা হলে গ্রেট ডে বলতে পারেন, দিনটা ভালো কাটুক, ঠিক আছে? সো এই হচ্ছে sir. ব্যাপার। ওকে, alright, so I'm gonna ask you some questions on the passage to you, so let's see if you can try that out. Okay, so Okay, sir. for which novel he got the Nobel Prize? Do you remember? Uh, Old Man and the Sea. Old Man and the Sea, and it was in 1954. Okay, how many novels were published posthumously? Posthumous three. Three novels. Very good. You know, Uh, how many marriage did Hemingway had? four. Have four marriages. Four. Okay. So can you name the wars Hemingway participated or present in? Sorry, sir. Pre- How many all, na? wars? Can you name the wars? কোন কোন যুদ্ধে ছিল? World War One. তারপরে আপনার স্প্যানিশ Civil War. লিবার সিভিল ওয়ার। Then সরি স্যার। আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু, যেখানে উনি থার্ড ওয়াইফের সাথে বিচ্ছেদ হলো আর ফোর্থ ওয়াইফের সাথে তার পরিচয় হলো। ওকে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ হেমিংওয়েজ ফার্স্ট নোভেল? ফার্স্ট নোবেল। দ্য সান অলসো রাইজেস। সান অলসো রাইজেস। ওকে, okay, next one for you is
How did he die? suicide attempt, অ্যাকচুয়ালি অ্যাটেম্প না, অ্যাটেম্প হচ্ছে প্রচেষ্টা, অ্যাটেম্প মানে হচ্ছে সে সফল হয় নাই, সে তো সফল হয়েছে, তাহলে বলবো যে হি কমিটেড সুইসাইড। committed suicide. হ্যাঁ, অ্যাটেম্প্ট হবে যদি সুইসাইড করার চেষ্টা করে কেউ বেঁচে যায়, তাহলে ওটার অ্যাটেম্প্ট বলতে পারবো আমরা। ওকে, এবার চলে যাচ্ছি আমরা হচ্ছে ভোকাবুলারি কুইজে। লেটস সি হাউ মাচ হ্যাভ ইউ কালেক্টেড। অলরাইট, এট ফার্স্ট, যেহেতু আপনি তো আপনারটা লিখেছেন, আমি মিস্টার আমিনুলের ওখান থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করব। সো লেটস সি, পোস্টহিউমাসলি, ক্যান ইউ মেক এ মরণোত্তর, সেন্টেন্স? মরণোত্তর, আহ, এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেন দেখি, ট্রাই করেন দেখি, আই উইল হেল্প ইউ আউট। মরণোত্তর কিছু দিয়ে। my father get a uh, কি গেট করেছে? my father get a awards posthumously. গট দিতে হবে। কেন গেট Got দেওয়া যাবে না? কারণ প্রেজেন্ট না তো, পাস্ট হয়ে গেছে এটা। গট অ্যান অ্যাওয়ার্ড পোস্টহিউমাসলি। অ্যান অ্যাওয়ার্ড কেন হবে? এটা তো ভাওয়েল, কারণে ভাওয়েলের আগে হয় অ্যান। মাই ফাদার গট অ্যান অ্যাওয়ার্ড পোস্টহিউমাসলি। posthumously. ওকে, ভেরি গুড। তারপর যে ওয়ার্ডটা আছে পোস্টহিউমাসলি, আমরা একটা একদম পুরোই নতুন জিনিস পেয়েছিলাম। এরপরে হচ্ছে এনলিস্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? Enlist মানে তালিকাভুক্ত, তালিকা করা। তালিকাভুক্ত করা, হ্যাঁ, ভেরি গুড। সো এনলিস্ট দিয়ে একটা সেন্টেন্স শুনি। I enlist my all friends. ওকে, কেন করেছেন? সেন্টেন্সটা একটু অসমাপ্ত হয়ে গেল না? আই এনলিস্ট অল মাই ফ্রেন্ডস ফর হোয়াট, কিসের জন্য? For বা কোথায় করেছেন এনলিস্ট সেটা তো বলতে পারেন। give them uh, give a gift, ফর গিভিং এ sorry, গিফট, গিভিং for এ গিফট। giving a gift ওকে, হ্যাঁ এটা হয়। on his birthday. অন হিজ বার্থডে, ওকে। তারপর হচ্ছে মাস্টারপিস। Masterpiece, masterpiece মানে তো মানে I have seen a masterpiece movie. আই হ্যাভ সিন এ মাস্টারপিস মুভি। ওকে, ভেরি গুড। এই তো হচ্ছে। তারপর হচ্ছে ইনফ্লুয়েন্স। I always influence my family. ওকে, ইন্টারেস্টিং। করেসপন্ডেন্ট। Uh, my friend was local correspondent in Shirazganj. ওকে, ভেরি গুড। দেন হচ্ছে, এবার আপনারটাতে চলে আসি, এখানকার মোটামুটি ওয়ার্ডগুলো সব চেনা। মডার্নিস্ট। James was a modernist singer. ওকে, ইজ এ মডার্নিস্ট সিঙ্গার, ওয়াজ বলা যাবে না, জেমস কিন্তু এখনো জীবিত আছেন। ওকে, উন্ডেড। Wounded মানে জানি। WOUNDED, উন্ডেড, এটার উচ্চারণটা একটু ভিন্ন, আমি বলেছিলাম। উন্ডেড মানে হচ্ছে আহত। সেন্টেন্স Uh, শুনি। my uncle wounded in civil war, Bangladesh civil war. লিবারেশন ওয়ার, বাংলাদেশটা আসলে সিভিল ওয়ার ছিল Liberation না, লিবারেশন ওয়ার। মাই আঙ্কেল ওয়াজ মানে উন্ডেড এটা ইন দ্য। তৈরি করছি এমনি। আচ্ছা আচ্ছা। এক্সপ্যাট্রিয়েট। এক্সপ্যাট্রিয়েটটা দিয়ে একটা সেন্টেন্স শুনি। এটা হচ্ছে আমাদের একটা প্রয়োজনীয় শব্দ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? এক্সপ্যাট্রিয়েট মানে হচ্ছে প্রবাসী। সেন্টেন্স শুনি এটা দিয়ে। আর একটু নেটওয়ার্ক ইস্যু করতেছে। আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে এখন? যে এখন শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, বলেন দেখি। এক্সপ্যাট্রিয়েট। Expected. Uh, some expatriate lives in my village. Some expatriates live in my village. Okay, very good.
এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের একটা বিখ্যাত লেখা আছে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। অসাধারণ একটা বই, সেটার আমরা একটা রিভিউ পড়বো। আমি আপনাকে লিঙ্কসটা দিয়ে দিচ্ছি এখনই, এবং যারা ইউটিউবে দেখছেন তাদের জন্য লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, পাশাপাশি স্ক্রিনে তো দেখবেনই। রেজলিউশনটা 480 পিক্সেল বা কোয়ালিটি হাইতে দিয়ে রাখলেই হবে। সো মিস্টার সিফাত, ওপেন ইট আপ। ওপেন করার পর আমাকে জানান, সো দ্যাট উই ক্যান স্টার্ট রিডিং দিস আউট। Yes, sir. Open successfully. Okay, very good. So then start reading, please. The Old Man and the Sea is a novel was the last major works of fiction to be written by Ernest Hemingway and published in his lifetime. It is considered to be one of his most famous works and was awarded the Pu- Pu- Pulitzer Prize for Fiction in 1953 was cited by the Nobel Committee as contributing to the awarding of the Nobel Prize in Lifetime to Hemingway in 1954. The Old Man and the Sea is the story of a battle between an old experienced Cuban fisherman and a large marlin. The novel opens with the explanation that the fisherman, who is named Santiago, has gone 84 days without catching a fish. In fact, he is so unlucky that his young apprentice Manolin has been অ্যাপ্রেন্টিস, forbidden. উচ্চারণটা হচ্ছে অ্যাপ্রেন্টিস। Apprentice Manolin has been forbidden by his parents to sail with the old man and been ordered to fish with more successful fishermen. Still dedicated to the old man, however, the boy visits Santiago's shake his nights. On the 85th day, Santiago sets out alone, taking his skiff far onto the Gulf Stream. He sets his lines and by noon সেটস, of নট সিটস, সেটস। sets his lines and by noon of the first day. A, a big fish that he is sure is a marlin takes his bait. After a long struggle with the fish, Santiago manages to strap the marlin to the side of his escape and heads home. Thinking about the high price the fish will bring him at the market and how many people he will feed. While Santiago sails back to back the shore, sharks are attracted to the trail of blood left by the marlin in the water. Despite his efforts to ward off the sharks, they have almost devoured the marlin entire carcass, leaving a skeleton consisting mostly of its backbone. Its tail and its head on whom he ব্লাড slaps onto his slumps bed onto his bed. slumps onto his bed and falls deep sleep into a deep sleep. The next day a group of fishermen gather around the boat where the fisherman's skeleton is আরে না, still ফিশারম্যান, attached. ফিশ ফিশ। Fish, fish, fish skeleton is still attached. Manolin worried during the old man handover.
cries of upon finding him safe asleep. The boy bring him newspapers and coffee. When the old man wakes, they promise to fish together once again. Upon his return to sleep, Santiago dreams of his youth, of lions on an African beach. The old man feels very unwell and also cause uh, a plot a few times towards the end of the story. He doesn't tell the boy. অলরাইট, থ্যাংক ইউ। আমরা এইটুকু পর্যন্ত আগে পড়ে নিই, দেখি কি অবস্থা। হ্যাঁ, তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এটার রিসেপশনটা কেমন ছিল, মানে মানুষজন গ্রহণ কিভাবে করেছে। The Old Man and the Sea is a novel that was the last major work of fiction to be written by Ernest Hemingway and published in his lifetime. It is considered to be one of his most famous works and was awarded the Pulitzer Prize for Fiction in 1953 and was cited by the Nobel Committee as contributing to the awarding of the Nobel Prize in Literature to Hemingway in 1954. ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি হচ্ছে একটা উপন্যাস যেটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের সর্বশেষ বড়সড় কাজ, মানে ফিকশনের দিক থেকে, কাল্পনিক গল্পের দিক থেকে, সাহিত্যের দিক থেকে। এবং এটা ওনার জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল, কারণ মৃত্যুর পরও বেশ কিছু ওনার লেখা প্রকাশিত হয়েছে, কিন্তু জীবদ্দশায় শেষ বড় কাজ ছিল সেটা। এবং এটা তার সবচেয়ে বিখ্যাত কাজের মধ্যে একটা ধরা হয়। 1953 সালে ওনাকে এটার জন্য পুলিৎজার প্রাইজ ফর ফিকশন দেওয়া ছিল। নোবেল কমিটির উদ্ধৃতিও উনি পেয়েছিলেন যে 1954 তে গিয়ে এই বইটার জন্যই ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। The Old Man and the Sea is the story of a battle between an old, experienced Cuban fisherman and a large marlin. The novel opens with the explanation that the fisherman, who is named Santiago, has gone 84 days without catching a fish. In fact, he is so unlucky that his young apprentice Menolin has been forbidden by his parents to sail with the old man and been ordered to fish with more successful fishermen. তো এই গল্পটা হচ্ছে এই ওল্ড ম্যান ইন দ্য সি যুদ্ধ, একজন কিসের লড়াই, যুদ্ধও বলবো না, লড়াই বলবো, লড়াই বললে ভালো লাগবে এখানে, ঠিক আছে। কিসের লড়াই? একটা বয়স্ক এবং অভিজ্ঞ কিউবান জেলে, কিউবাতে বসবাসকারী জেলে এবং একটা লার্জ মার্লিন, বড়সড় একটা মাছ, মার্লিন নামে একটা মাছ আছে। গল্পটা শুরু হয় একটা ব্যাখ্যা দিয়ে, যেখানে ফিশারম্যান, যার নাম হচ্ছে সান্তিয়াগো জেলে, 84 দিন চলে গেছে, ওনার জালে একটা মাছও ধরা পড়ে নাই। এমনকি আসলে সে এতটাই অলক্ষী বা দুর্ভাগা যে তার যে ইয়ং অ্যাপ্রেন্টিস আছে, অ্যাপ্রেন্টিস মানে জানি আমরা, অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে শিষ্য, ওই জেলের একটা শিষ্য আছে কিন্তু, তার নাম হচ্ছে ম্যানোলিন। ওই শিষ্যর বাবা মা তাকে আবার নিষেধ করে দিয়েছে যে এই বুড়ার সাথে সেল করা যাবে না, মানে হচ্ছে সাগরে যাওয়া যাবে না। এবং তাকে অর্ডার দেওয়া হয়েছে যে তুমি একটু সফল ফিশারম্যানদের সাথে তুমি সাগরে মাছ ধরতে যাও, কারণ এই কুফা জেলের সাথে যে লাভ হবে না, এই টাইপ অফ ব্যাপার স্যাপার। তবে ম্যানোলিন আবার হচ্ছে ওল্ড ম্যানের বেশ ভক্ত, সে ডেডিকেটেড ওনার প্রতি। প্রতি রাতে সে সান্টিয়াগো এই জেলের শ্যাকে যায়। শ্যাক কি জানি? শ্যাক হচ্ছে কুঁড়ে ঘর থাকে না জেলেদের, ছোটখাটো একটা কুঁড়ে ঘর, এটাকে শ্যাক বলা হচ্ছে। 85তম দিনে সান্টিয়াগো একাকেই বের হয়। সে তার স্কিফটাকে নিয়ে গালফ স্ট্রিমে চলে যায়। ভূমধ্য সাগরের একটা স্রোতধারা হচ্ছে গালফ স্ট্রিম। তো সেখানে সে তার স্কিফটাকে নিয়ে যায়, বেশ গভীরের দিকে চলে যায়, গভীর সাগরে চলে যায়। স্কিফ জিনিসটা কি জানেন? স্কিপ হলো বসি। না, সে নৌকা বা জাহাজ নিয়ে তো যাবে সাগরে। স্কিফের ছবি দিয়েছে আপনাকে, দেখেন গ্রুপে ছবি দেওয়া আছে। স্পিড বোটের মতো দেখতে, একটু বড় সড়ো, এটা দিয়ে মাছ ধরার জন্য ব্যবহার করা হয় আর কি। গ্রুপে ছবি দিয়েছে অলরেডি, দেখতে পাবেন। দেখেছি। ওকে, এই স্কিফটাকে নিয়ে যাওয়ার পরে সে তার লাইনগুলোকে সেট করে। লাইন বলতে হচ্ছে ওই যে মাছ ধরার জন্য যে বড়শির লাইনগুলো থাকে না, বড়শির যে সুতাটা থাকে, মানে এটাকে কি বলে, যারা মাছ ধরে বড়শির লাইনটাকে কি বলে? লাইনই তো বলে মনে হয়, রাইট? তো লাইনটাকে সে সেট করে এবং লাইনের মধ্যে কিন্তু মাছ টাছ, তারপর হচ্ছে হুক টুক এগুলো লাগানো থাকে। তো প্রথম দিন বাই নুন, মানে দুপুরের মধ্যে একটা বড় মাছ
যেটা যখন ঠোকর দেয় সে তো অভিজ্ঞ জেলে, সে বুঝে ফেলে যে এটা একটা মার্লিন মাছ। তো সে তার ওই বেইটটা নেয়, বেইট হচ্ছে টোপ। এই মাছের সাথে একটা লম্বা স্ট্রাগলের পরে, সংগ্রামের পরে মার্লিনটাকে সে স্ট্র্যাপ করে। স্ট্র্যাপ হচ্ছে স্ট্র্যাপ, আমরা ব্যাগের স্ট্র্যাপ বলি না, যেরকম বাঁধা, ওরকম ভাবে সে বাঁধে তার স্কিপের সাইডে এবং সে বাড়ির দিকে আগায়। বড় মাছ ধরতে কিন্তু অনেক কষ্ট। আপনি কি বড়শি দিয়ে মাছ ধরেছেন মিস্টার সিফাত কখনো? জি স্যার, ধরেছি। বড় মাছ কিন্তু সহসা টানলে উঠে আসে না, ছিঁড়ে চলে যায়। এটাকে জি জি। খেলাইতে হয় যেটাকে বলে। এটাও একটা যুদ্ধ। তো ওই বড় বড় মার্লিন কিন্তু অনেক বড় হয়, 12 ফিট, 15 ফিট, 25 ফিটও হয়, যতটুকু ডিসকভারিতে দেখেছি। তো সে এটাকে বেঁধে টেঁধে সে বাড়ির দিকে আগে। সে তখন চিন্তা করে, আরে এই মাছ মার্কেটে নিয়ে গেলে অনেক দাম আসবে এবং অনেক মানুষকে সে খাওয়াতে পারবে। এই লোককে কিন্তু সবাই মোটামুটি পছন্দ করে। সে যে 84 দিন মাছ ধরেন সে কিন্তু না খেয়ে মরে যায়নি, তাকে কিন্তু মানুষজন হেল্প করেছে। তো সে প্ল্যান করছে কি, অনেক মানুষকে সে মাছটা খাওয়াবে 85তম দিনে। তার কুফাটা কেটেছে। এইবার হচ্ছে একটা বিপদ আসে। বিপদটা কারণ কিরকম, যখন সে মানে সাগর পাড়ের দিকে আগাতে থাকে, সেল ব্যাক, তার স্কিফ নিয়ে আগায়, তখন মার্লিনের তো রক্ত পানির মধ্যে, এই রক্তের যে ট্রেল, হাঙর কিন্তু চলে আসে। হাঙর আকর্ষিত হয়ে চলে আসে। তো সে ওয়ার্ড অফ, ঠেকানোর চেষ্টা করে, শার্কগুলোকে তাড়াই দেওয়ার চেষ্টা করে। কিন্তু হাঙরকে তো ঠেকানো কষ্ট। হাঙরের পাল এসে, ঝাঁক এসে মার্লিনের প্রায় পুরো কার্কাস, কার্কাসটা হচ্ছে ডেড বডি যেটাকে বলি আমরা, পুরো বডিটাই খেয়ে ফেলে প্রায়। ডেভার হচ্ছে একদম গো গ্রাসে খাওয়া। হাঙর যেভাবে খায় সেই খাওয়া স্টাইল হচ্ছে ডেভাওয়ার বলে। তো আলটিমেটলি খাইতে খেতে এমন অবস্থা যে শুধু একটা কঙ্কাল রয়ে যায়, কঙ্কালের মধ্যে থাকে তার ব্যাকবোন। ব্যাকবোন কি জিনিস? মেরুদণ্ড। অ্যাবসলিউটলি। তার মেরুদণ্ড থাকে, একটা লেজ থাকে এবং মাথা থাকে। যখন বাড়িতে আসে, তো সে তো তার এমনি শরীর একদম ক্লান্ত, সারাদিন মাছ ধরেছে। সে স্লামস অনটু হিজ বেড, মানে বিছানায় ঢলে পড়ে, ক্লান্ত অবস্থায় পড়ে যায় এবং একটা গভীর ঘুম ঘুমায়। The next day, a group of fishermen gather around the boat where the fish's skeleton still attached. Manolin, worried during the old man's endeavor, cries upon finding him safe asleep. The boy brings him newspapers and coffee. When the old man wakes, they promise to fish together once again. Upon his return to sleep, Santiago dreams of his youth, of lions on an African beach. The old man feels very unwell and also coughs up blood a few times towards the end of the story. He doesn't tell the boy. তো এর মধ্যে সে যে ঘুমাচ্ছে, পরবর্তী দিন একদল জেলে ওই মানে নৌকার কাছে আসে। তো তখনও কিন্তু ওই মাছের কিন্তু ওই কঙ্কালটা, স্কেলেটন, সেটা এখনো কিন্তু ওখানে বাঁধা। তো এটা কিন্তু দেখে বুঝে যায় না, ঠিক আছে, সান্টিয়াগোর জালে মাছ ধরা পড়েছিল বা সে মাছ ধরতে পেরেছে। এদিকে কে রেখে যে সে চলে গেছে, সে কিন্তু চিন্তিত ছিল। এই ওল্ড ম্যান যখন এন্ডেভার, তার পরিশ্রমটা করছে, উদ্যোগটা নিচ্ছিল মাছ ধরার, তো সে যখন এসে ওর ওই কুঁড়ে ঘরে এসে দেখে যে সে ঘুমাচ্ছে নিরাপদে, তখন সে কেঁদে দেয় স্বস্তিতে। তারপর ছেলেটা তার জন্য নিউজ পেপার আর কফি নিয়ে আসে। যখন বুড়ো ঘুম থেকে ওঠে, তখন সে ওয়াদা করে যে একসাথে আবার মাছ ধরতে যাব। তো সে আবার ঘুমাতে চলে যায়। এবার সান্তিয়াগো ঘুমের মধ্যে তার তরুণ বয়সের স্বপ্ন দেখে। সে তরুণ কালে ছিল কিন্তু আফ্রিকাতে। সে আফ্রিকান সাগর সৈকতে সে সিংহের কথা স্বপ্নে দেখে। এবার হচ্ছে এই বুড়ো, সে খুবই, তার শরীর খারাপ লাগতে থাকে, ফিলস ভেরি আনওয়েল। সে কয়েকবার, স্টোরি যখন শেষ দিকে আগে, সে কয়েকবার হচ্ছে কাশির সাথে রক্ত উঠে আসে, কিন্তু সে ছেলেটাকে বলে না। এটার মানে কি, সিনেমাতে যখন দেখবেন যে কাশির সাথে রক্ত আসছে, সে তার প্রিয়জনকে বলছে না, তার মানে কি, এটাকে কিসের সংকেত ধরা হয় বলেন দেখি? যক্ষা অথবা ক্যান্সার। এটা কিন্তু মৃত্যু। সে বুঝতে পারছে বুড়া যে সে তারা কিন্তু মানে, সিনেমাতে তো আমরা দেখি তাই না, যে সে মরে জি যাবে জি। এরকম একটা ব্যাপার, সে হাইড করে। এই হেমিংওয়ে কিন্তু খুব ইন্টারেস্টিং একজন লেখক। আমরা কিন্তু পড়েছি যে ওনার কিন্তু স্টাইলটা খুবই আন্ডারস্টেটেড। উনি ডিরেক্ট বলবে না যে বুড়ো মারা যাচ্ছে, স্টোরি শেষে দেখিয়েছে সে কাশতেছে, কাশির সাথে রক্ত আসতেছে, কিন্তু সে ছেলেটাকে বলে না। এটা হচ্ছে আপনার জন্য একটা ভাবার ইয়ে দিয়ে দেয়, সে কি বাঁচলো না মরে গেল, এটা হচ্ছে ব্যাপার। এবার পড়েন দেখি, তার নোবেল না, হাজ রিসিভড।
The novel has received so much praise and is considered to be one of the best novels in American literature. Santiago fights the creators of the sea, and some readers think that the story is about man's battle against the natural world. However, the novel can be viewed as the story of man's place in relation to nature. In the story, Santiago and the Marlin show similar qualities of pride, Honor. honor and bravery, and both are subject to the same eternal natural law. They must kill or be killed. Santiago himself says, "Man is not made for defeat. Man Defeat. can be defeat. Man can be destroyed but not defeated." Defeated. Very good. এটা আসলে কিল্ড হবে উচ্চারণটা। দে মাস্ট কিল অর বি কিল্ড। ঠিক আছে? Okay, so the novel has received so much praise and is considered to be one of the best novels in American literature. Santiago fights the creatures of the sea, and some readers think that the story is about men's battle against the natural world. However, the novel can be viewed as the story of a man's place in relation to nature. Uh, in the story, Santiago and Marlene show similar qualities of pride, honor, and bravery, and both are subject to the same eternal natural law. They must kill or be killed. Santiago himself says, "Man is not made for defeat." মানে এখানে আরো লাইন আছে, "Man can be destroyed but not defeated." এটা একটা লাইন। তো এই উপন্যাসটা এত বেশি প্রেইজ পেয়েছে, প্রেইজ মানে জানি, দুঃখ। প্রেইজ মানে হচ্ছে তারিফ করা বা প্রশংসা। এত বেশি প্রশংসা পেয়েছে এবং এটাকে ধরে নেওয়া হয় আমেরিকান লিটারেচার, আমেরিকান সাহিত্যের সেরা উপন্যাসের মধ্যে একটা। সান্তিয়াগো সমুদ্রের যে ক্রিয়েচার্স মানে প্রাণীগুলোর সাথে সে লড়াই করে, এবং কিছু পাঠক এটা ভাবতে পারে যে গল্পটা হচ্ছে কি নিয়ে, প্রাকৃতিক দুনিয়ার সাথে মানুষের বিরুদ্ধে লড়াই। তবে এই গল্পটা অন্যভাবেও দেখা যেতে পারে উপন্যাসটা, যে প্রকৃতির সাথে যদি বিবেচনা করা হয় তাহলে মানুষের জায়গাটা আসলে কোথায়। গল্পে সান্টিয়াগো আর মার্লিনের একই ধরনের কোয়ালিটি দেখানো হয়েছে, মাছেরও কিন্তু কোয়ালিটি দেখানো হয়েছে। মাছ কিন্তু আপনি যখন বইটা পড়েন তাহলে দেখবেন যে ওই সে বড়শিতে মাছটা টোকা দেওয়ার পরে অনেক মানে মোটামুটি বেশ লম্বা বর্ণনা আছে কিন্তু। তো বলা হচ্ছে ওই মাছ আর সান্টিয়াগোর কোয়ালিটি ছিল সিমিলার, একই ধরনের। তাদের মধ্যে ছিল প্রাইড। প্রাইড মানে কি? মানে গর্ব। গর্ব। হ্যাঁ, অনার হচ্ছে সম্মান, ব্রেভারি হচ্ছে বাহাদুরি বা সাহসিকতা। তো এবং এরা দুজনেই হচ্ছে একই ইটার্নাল। ইটার্নাল হচ্ছে যেটার কোনো আহ, চিরন্তন বলে একটা কথা আছে না, চিরন্তন সত্য বলতাম আমরা না, সূর্য পূর্ব দিকে উঠেছে এটা চিরন্তন সত্য, এটা কোনো চেঞ্জ নাই। ঠিক তেমনি এরা একটা চিরন্তন প্রাকৃতিক আইনের এরা প্রজা, মানে এটা এদের মানতেই হবে, যে হয় তাদের মারতে হবে নাহলে মরতে হবে। সান্তিয়াগো নিজেই বলেছেন মানুষ আসলে আহ, পরাজিত হওয়ার জন্য তৈরি হয়নি। মানুষকে ধ্বংস করে ফেলা যেতে পারে কিন্তু তাকে পরাজিত করা যাবে না। সো এই গেল হচ্ছে স্টোরি। সো মিস্টার সিফাত, tell us, share with us, how did you find কেমন লাগলো স্টোরিটা? How did you find the story? How do you find the story? Share with us, please. Very good, sir. Okay. Why did you find it very good? Why? Uh, Because Man's and nature were ম্যানস এন্ড ন্যাচার ওয়ার, মানে যদি বাংলায় বলতে বলি আসলে গল্পটা আপনার, এই রিভিউটা আপনার কাছে ভালো লাগার পেছনে কারণটা কি, তাহলে কি বলতেন? একজন মানুষের এই তার কাজের প্রতি কতটা ডেডিকেশন। পরিশ্রম, এই, ওকে। আর আর
প্রকৃতির সাথে মানুষের লড়াইয়ে দেখানো হয়েছে যে দুইজনই সমান সমান প্রতিদ্বন্দ্বী। তারা হ্যাঁ, নিজেদের অবস্থানে সম্মানিত, শক্তিশালী এবং গ- গর্ববাদী, এরকম কিছু। ওকে, তাহলে আপনি সেম জিনিসটা ইংলিশে প্রকাশ করবেন কিভাবে? যে আই লাইক দ্য স্টোরি বিকজ ইট ওয়াজ অ্যাবাউট হিউম্যানস ফাইট অর হিউম্যানস ব্যাটল, ব্যাটল শব্দটা পেয়েছি আমরা, অ্যাগেইনস্ট ন্যাচারাল অথবা আচ্ছা, ন্যাচারাল ওয়ার্ল্ড। Here, men and the fish marlin showed similar qualities, such as pride, honor, and bravery, and they are subject to the similar law to be killed or kill. ওকে, এইটাতে হচ্ছে, এটা বুক রিভিউ এন্ড এটাতে কিন্তু কোনো রকমের ট্রু ফলস নাই, এবং এটা এই কারণে পারফেক্ট একটা রিভিউ বলার জন্য। আপনার জন্য যেটা হোমওয়ার্ক থাকবে বা যে কাজ থাকবে সেটা হচ্ছে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর উপরে আপনি একটা রিভিউ লিখবেন এবং হচ্ছে সেটাকে প্রেজেন্ট করবেন এখানে। ঠিক আছে, স্যার। ওকে স্যার। এটা হচ্ছে মূল কাজ। আর পাশাপাশি রেগুলার যে কাজটা আমাদের থাকবে সেটা হচ্ছে ভোকাবুলারি কালেকশন। এখান থেকে 5 থেকে 10টা আপনার কাছে যেটা আননোন ভোকাবুলারি সেটা কালেক্ট করে সেম ভাবে এখানে সাবমিট করবেন। এটা রেগুলার চলবেই প্রত্যেকটা প্যাসেজে। ঠিক আছে, ওকে স্যার। সো তাহলে কি কি কাজ আছে? একটা রিভিউ তৈরি করব। হ্যাঁ, লেখাটাও এখানে জমা দিবেন এবং এখানে আমাকে প্রেজেন্ট করবেন। আর সেম প্রেজেন্ট করব স্যার, রিভিউ যে লিখবো। মানে সেম প্রেজেন্ট মানে বুঝিনি। রিভিউ আর প্রেজেন্টেশন কি সেম হবে? আপনি চাইলে ইম্প্রোভাইজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে বলার ক্ষেত্রে চেঞ্জেস আনেন, অন্যভাবে বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু লিখতে হবে। ওকে স্যার। ট্রাই করেন, এটা ওটা মজা। কারণ লেখার স্টাইল ওকে আর স্যার। বলার স্টাইলের মধ্যে একটু ভিন্নতা থাকে। লেখার সময় অনেক কিছুই লেখা যায়, বলার সময় ইন্টারেস্টিং করে বলতে হয়, নাহলে যারা অডিয়েন্স আছে সেটা শুনে না, তাই না? কেন জি স্যার। শুনবে মানুষ? তার কথাটা ইন্টারেস্টিং লাগতে হবে। এই যে আপনি আমার সাথে এতক্ষণ ধরে সেশনে আছেন, কথা যদি ইন্টারেস্টিং মনে না হতো, পড়া যদি না বুঝতেন, আমি যদি শুধু রিডিং পড়ে যেতাম, আপনি এতক্ষণ বোরিং ফিল করতেন, রাইট? জি স্যার, জিমায় পড়তাম। যেভাবে পড়তেন, এই হচ্ছে ব্যাপার। কারণ দেখেন, অনলাইনে আমরা কিন্তু দুইজন দুই জায়গায় কানেক্টেড। আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি আমাকে সশরীরে দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন? না স্যার। স্টিল ইউ আর কানেক্টেড টু দ্য স্টোরি, আপনি গল্পের মধ্যে আছেন। এটা হচ্ছে ব্যাপার। দ্যাটস ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট উই আর কমিউনিকেটিং থ্রু আওয়ার ভয়েস। ভোকাল কমিউনিকেশন ইজ গুড। এটাই আমাদের বিল্ড আপ করতে হবে ইন ইংলিশ। এবং আমার প্ল্যানস আছে যে আমরা সামনে যেতে যেতে পুরো সেশনের মধ্যে কোনো বাংলা শব্দই বলবো না। ঠিক আছে, ওকে উই স্যার। উইল হ্যাভ দ্য হোল কনভারসেশন ইন ইংলিশ। ওকে, ওকে। okay, thank you so much for showing up, Mr. Sifat. I'll be seeing you in the next session. Till then, take care of yourself and have a great time. Good night. Allah Hafiz. ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ। Okay, Allah Hafiz. Alright, so যারা ইউটিউবে দেখছিলেন তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। And for the Christian followers who are watching us right now, wishing you a very happy and Merry Christmas. Good night. I'm Hassan Prottoy, signing